বিসমিল্লাহির রহমানুর রহিম। 19শে ডিসেম্বর 2024 গতকালকে যশোরে একটি মাদ্রাসায় দুজন মাদ্রাসার ছাত্র হামাস যোদ্ধা সেজেছে এবং একটা নকল বন্দুক তারা সেখানে তাক করে রেখেছে। এটা নিয়ে আজকে খুব সমালোচনা, গতকাল রাত থেকে মোটামুটি দিনভর এবং আজকে সারাদিনও আলোচনা চলছে। আসলে বিষয়টা হলো যে আমাদের বাংলাদেশের মানুষ হলাম আমরা অনুকরণ প্রিয়। আমাদের ভুলে গেলে চলবে না 1979 সালে যখন আফগানিস্তানে রাশিয়ার সৈন্য প্রবেশ করে তখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা সম্ভবত মনি সিংহ বা ফরাদ মাজার যে কোনো একজন হবে, তারা একটা হুমকি দিয়েছিল যে বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব হবে। এটা নিয়ে তখনকার দিনে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তার বিভিন্ন ওয়াজে এই কথাটা বলতেন। আরেকদিকে আফগানিস্তানে যখন মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় এবং যুদ্ধ করে, তখন আমাদের বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্ররা স্লোগান দিয়েছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই ধরনের স্লোগান দিয়েছে। আবার আমাদের এশিয়া মহাদেশের চীনে যখন মাও সেতুং কমিউনিস্ট পার্টির মাধ্যমে ক্ষমতায় আসেন, তখন আশপাশে অনেকগুলো দেশে মাও সেতুংয়ের আদর্শ ছড়িয়ে পড়ে, যেমন কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, ইন্দোচীন যেগুলোকে বলা হয়, এইসব দেশ এবং বাংলাদেশ, ভারতের এই নেপাল, এইসব দেশে মাও সেতুংয়ের একটা ছাপ পড়ে সবাই চেষ্টা করেছে যে চীনের মাও সেতুংয়ের মতো একটা বিপ্লব করার জন্য, এইসব দেশগুলোকে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র বানানোর জন্য। এটা হয়েই থাকে। রাশিয়ায় যখন কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে, তখন আশপাশের ইউরোপের অনেক দেশের মধ্যে কমিউনিস্টের হাওয়া মানে বয়ে যায়। সবাই চাচ্ছে যে একটু আমরাও কমিউনিস্ট হব, আমরাও ন্যায় সাম্য এইগুলো প্রতিষ্ঠা করব। এটা হয়। এখন আজকে বাংলাদেশের মাদ্রাসার ছেলেগুলো কেন হামাস হয়েছে? কারণ একটা ইসরায়েল সম্পর্কে বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা ঘৃণা আছে। হামাস সেখানে যুদ্ধ করছে, তাই তারা যেমন খুশি তেমন সাজতে গিয়ে তারা হামাস সেজেছে। এখন এটা নিয়ে কেউ একরকম কথা বলে, কেউ আরেকরকম কথা বলে। আসলে মোদ্দা কথা যেটা, এই ছাত্ররা যেমন খুশি তেমন সেজেছে। আমাদের বাংলাদেশে শেখ হাসিনা সাজে না, খালেদা জিয়া সাজে না, সাজে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মাদ্রাসার এই ছাত্ররা এই ধরনের কাজ না করলে সবচেয়ে ভালো হতো। আমাদেরকে পরিস্থিতি বুঝতে হবে। আমাদের বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা কি? আমরা বৈশ্বিক রাজনীতিটা বুঝতে চাই না। কখন কোন কথা বলতে হবে, কখন কোন পথে হাঁটতে হবে, আমরা তালগুল পাকাই ফেলি এবং সবগুলোকে আমরা সরলভাবে ভাবি। না ভাই, সরলভাবে পৃথিবী চলে না। পৃথিবী চলে তার কিছু থিওরিতে। পৃথিবীর চাঁদ চলে একটা গতিতে, সূর্য চলে তার একটা নিজস্ব পথে। একটার সাথে একটা সংঘর্ষ হয় না। একটার সাথে একটা সংঘর্ষ যেদিন হবে, কথা আছে না, সেদিন কেয়ামত হবে। এখন এই মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে সমালোচনা যা হওয়ার হয়েছে, অনেক হয়েছে। এখানে একটা কথা বলি, 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একটা দিনের জন্য বাংলাদেশে শান্তিতে নাই। অবস্থা এমন দাঁড়িয়েছে যে মানে অনেক মানুষই এখন ইনিয়ে বিনিয়ে মার্শালও চাচ্ছে। আমি আর এতটুকুই বললাম। আবার আমাদের বাংলাদেশের কিছু মানুষ ভারতের সাথে যুদ্ধ চাইতেছে। এটা হলো সবচেয়ে লজ্জার বিষয়। ভারতের সাথে যুদ্ধ অবশ্যই করবো না কেন? আমাদের তো যুদ্ধের একটা পরিস্থিতি থাকতে হবে, উদ্ভব হতে হবে, কাঠামো দাঁড় করাতে হবে। কেউ কেউ ওই লালমনিরহাটে বিমান বাহিনীর একটা বিমান ঘাঁটিতে চীনের মাধ্যমে জঙ্গি বিমান এনে ভারতের শিলিগুড়ি করিডোরকে গুঁড়া করে দিতে চাচ্ছেন। এই ধরনের কথাও আমি দেখি। সবচেয়ে দুঃখ লাগে যখন বিএনপির কর্মীরা এগুলো শেয়ার করে। এরা কি বুঝে না রাজনীতিটা কোন দিকে যাচ্ছে? এখন বাংলাদেশে একটা শ্রেণী, আমার কেন জানি মনে হচ্ছে যে দেশে একটা অরাজকতা এবং একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার ধান্দায় আছে। এরা কারা? এরা সমাজের খুব বড় বড় রথী মহারথী, যারা টিভি ক্যামেরার সামনে আসে না, যারা ফেসবুকে আসে না, এরা থাকে পর্দার আড়ালে। এরা হলো অস্ত্রের ব্যবসায়ী। এরা হলো অস্ত্র ব্যবসা করে, অস্ত্র বিক্রি করে এরা কমিশন কামায়। এখন ধরেন এই মুহূর্তে বাংলাদেশের সমস্যাটা কি? বাংলাদেশের সমস্যাটা হলো আমাদের সংস্কার, একটা গ্রহণযোগ্য নির্বাচন, এরপরে আমাদের দেশটাকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। আমাদের মিল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এই কারখানাগুলো চালু করা। যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এগুলোকে চালু করে শ্রমিকদেরকে কাজের সুযোগ করে দেওয়া। মানুষ যেন খেয়ে পরে দুবেলা কোনো রকমের টিকে থাকতে পারে। এখন একটা গ্রুপ চাচ্ছে যে না, এটা হবে না, ভারতের সাথে একটা দ্বন্দ্ব বাজাবে। দ্বন্দ্ব বাজিয়ে তারা কিছু অস্ত্র কিনবে। এই অস্ত্র কোথায় কিনবে? চায়না থেকে ধরেন বা আমেরিকা থেকে বড় বড় যুদ্ধজাহাজ কিনবে, এরোপ্লেন কিনবে, ফাইটার কিনবে। আমাদের তো জানা নাই এক একটা ফাইটার প্লেনের দাম কত। এই ফাইটার প্লেনগুলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রযোজ্য কিনা? যেখানে আমাদের দেশে এখনও স্থিতিশীল নেই, আমাদের অনেক শ্রমিকরা কাজ হারা, আমরা বেকারত্ব, এই মুহূর্তে কি আমাদের এইসব ফাইটার প্লেন কিনা দরকার আছে? না।
এই ফাইটার প্লেন কিনতে হবে। এখন কিনতে হলে কী করতে হবে? আমার মতন কিছু আইনজীবী, আপনার মতো কিছু ডাক্তার, কিছু প্রফেসর, কিছু মাদ্রাসা ছাত্র সবাইকে দিয়ে ভারত, রাশিয়া, আমেরিকা, এইসব বার্মা, এইসব দেশের বিরুদ্ধে তিলকে তাল বানিয়ে ফেসবুকে, টুইটারে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের কথা বলে উত্তেজনা পরিবেশ সৃষ্টি করতে হবে, মানুষকে উত্তেজিত করে রাস্তায় নামাতে হবে। তখন মানুষ ডক্টর নিউজকে বলবে, আপনি এই মুহূর্তে আমাদের অস্ত্র কিনেন, আমরা ভাত চাই না, আমরা ভাত খাবো না, আমাদের অস্ত্রের দরকার। এইসব কথা বলার পরে এমন একটা পরিবেশ সৃষ্টি হবে, তখন সরকারের যারা কর্ণধার আছে তাদের সাথে ওই যে পিছনে যারা এগুলোর ইন্ধন দিয়েছে অস্ত্র ব্যবসায়ী, এই তারা এখন অস্ত্র কেনার একটা ডিল করবে। এখান দিয়ে কমিশন নিয়ে কোটি 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 টাকা তারা বিদেশে নিয়ে চলে যাবে। আর যারা এসব অস্ত্র বেচার জন্য মধ্যস্থতা করবে এরা কেউ বাংলাদেশে থাকে না, এরা থাকে বাংলাদেশের বাহিরে। আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের দেশটাকে আমরা সেদিকে নিয়ে যাচ্ছি। আমাদেরকে বাস্তবতা ফিরে আসতে হবে, ভারত বিরোধিতা যুক্তিসঙ্গত করতে হবে, বার্মার মায়ানমারের বিরোধিতা আমাদেরকে করতে হবে, আর অন্যান্য যেসব দেশ আমাদের উপর খবরদারি করে তাদেরকে বিরুদ্ধে কথা বলতে হবে, ইভেন ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে হবে। তবে সব কিছু বলার আগে ভাগ মাপ দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা এখনও সেই রাষ্ট্রের দিকে আমরা যাইনি। আফগানিস্তান একটা যেরকম রাষ্ট্র, আমরা সেই ধরনের রাষ্ট্র না। ধন্যবাদ সবাইকে।